আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুবই ভালো আছো, নিয়মিত লেখাপড়া করছো। তোমাদের সামনে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, বেশ কিছুটা সময় আছে তোমাদের হাতে। এবং অনেক শিক্ষার্থীর কাছে আমরা জানি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হচ্ছে এখন শেষ ভরসা, বা যতগুলো সম্ভাবনা তোমাদের সামনে আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সম্ভাবনা। যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য এটা অবশ্যই একদমই প্রায় প্রায় হচ্ছে সর্বশেষ একটা প্রচেষ্টা হবে। আর যারা ফার্স্ট টাইমার আছো, প্রথমবারে এটা হয়তো বা তোমাদের সর্বশেষ ভর্তি পরীক্ষা হয়ে যেতে পারে। তো এখানে এসে অবশ্যই সবারই ভালো করার প্রত্যাশা আছে, যারা এ পর্যন্ত ভালো ফলাফল করতে পারোনি, বা যারা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো কিন্তু চাচ্ছ যে গুচ্ছে একটা ভালো সাবজেক্ট পেলে আমি এখানে পড়বো, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞানের 2024-25 সেশনের আমরা কোশ্চেন বিশ্লেষণ দেখব। এবং তোমরা যারা বিগত বছরের প্রশ্ন দেখেছো, প্রথম দিকে আমাদের এখানে যখন প্রশ্ন বিশ্লেষণ ক্লাস হয়েছিল সেই ক্লাসটা করেছো, তোমরা দেখেছো যে গুচ্ছের প্রশ্ন সাধারণ জ্ঞানে প্রচুর বেশি ফ্লাকচুয়েশন হয়েছে। অর্থাৎ প্রত্যেক বছর সাধারণ জ্ঞানের কোশ্চেনের ধরন পরিবর্তন হয়েছে। 2020-21 সেশনে যখন প্রথম গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়, তখন সাধারণ জ্ঞান ছিল না, সেখানে ছিল আইসিটি, অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটির পরীক্ষা হয়েছে। 2021-22 সেশনে সাধারণ জ্ঞান আসলো, এবং সেই সাধারণ জ্ঞানটা ছিল টেক্সট বই কেন্দ্রিক, অর্থাৎ আমাদের মৌলিক সাধারণ জ্ঞান যেমন ঠিক তেমন। 2022-23 থেকে মৌলিক সাধারণ জ্ঞান থেকে বের হয়ে এমনিতে যেমন সাধারণ জ্ঞান হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেই ধরনের সাধারণ জ্ঞান আমরা দেখলাম 2022-23 সেশন থেকে। তারপর 23-24, 24-25 তারা মোটামুটি সামান্য চেঞ্জ এনেছে প্রত্যেক বছর। এবং আমরা এখন ধারণা করতে পারি যে 2025-26-এ তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের সাধারণ জ্ঞান এই যে একদমই টেক্সট বুক কেন্দ্রিক, যে মৌলিক জিকে হুবহু তেমন আসবে না, দুই একটা কোশ্চেন বা তিনটা চারটা কোশ্চেন আসবে সর্বোচ্চ গেলে মৌলিক জিকে থেকে। বাকি যে কোশ্চেনগুলো হবে সেগুলো আমরা ওভারঅল যে সাবজেক্ট যে টপিকগুলো পড়ি সেগুলো থেকে হবে। যেমন ধরো যে আমরা দেখি যে আমাদের সাধারণ জ্ঞান পড়তে গেলে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, সাম্প্রতিক বিষয় বলি, মৌলিকের কিছু অংশ এগুলো পড়তে হয়। ঠিক তেমনই তোমাদের গুচ্ছের সাধারণ জ্ঞানের প্রিপারেশনের জন্য ওই সব টপিকগুলাই পড়তে হবে। আজকের এই ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। এই ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পারলে গুচ্ছের জন্য আমাকে কি পড়তে হবে, তোমার সামনে বেশ কিছুটা সময় আছে, একদম প্রায় 2 মাস মতো সময় আছে তোমাদের সামনে। এই সময়টুকু প্রপার ইউটিলাইজেশন কতটুকু করবা বা কিভাবে করবা ডিপেন্ড করতেছে আজকের ক্লাসটা তুমি কতটুকু নিতে পারছো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রশ্ন ব্যাংক মাস্টার সলভ সেশন 2024-25, অর্থাৎ যে কোশ্চেনটা আমরা সলভ করব সেই কোশ্চেনটা হচ্ছে গত বছর 2024-25 সেশনের কোশ্চেন। শুধু সলভ করব না, টপিকগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো জানা উচিত, পুরাটা না, ক্লাসে তোমরা পুরাটা পড়বই। তোমরা জানো যে জিএসটির কোর্স আমাদের শুরু হয়েছে। তোমরা যারা আমাদের রেগুলার স্টুডেন্ট ক্লাস করছো, যারা রেগুলার স্টুডেন্ট নও তারা সেখানে অবশ্যই ভর্তি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি এটার একদমই বিস্তারিত ক্লাস। গত বছর যে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়েছে, সাধারণ জ্ঞানে প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমারের উভয় সীমান্তের সাথে যুক্ত। দেখো, প্রথম দিকেই আমরা যখন ক্লাস করেছিলাম বা যে কোনো ম্যাটেরিয়ালসে তুমি যখন প্রথম সাধারণ জ্ঞান পড়ো, দেখবা বাংলাদেশের যে পরিচিতি এই বিষয়টা থাকে, বাংলাদেশের পরিচিতি, ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের বিভিন্ন যে উপাদানগুলো আছে, এলিমেন্টসগুলো আছে তার পরিচিতি, বাংলাদেশের অভ্যন্তরীণ কাঠামো সেগুলোর পরিচিতি, বাংলাদেশের ভূপ্রকৃতি সেগুলোর পরিচিতি, অর্থাৎ বাংলাদেশ পরিচিতি বা বাংলাদেশ বিষয়াবলী, এই টপিকটা সব সময় যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, গুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে একটা কোশ্চেন করেছে। তাহলে এই যে কোশ্চেনটা করলো, এই কোশ্চেনের টপিকের নাম হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, তাই না? এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এবং এই যে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে কোশ্চেনটা করলো, তার এক্স্যাক্টলি কোন জায়গা থেকে কোশ্চেনটা করেছে তোমরা একটু ধারণা করো তো, এক্স্যাক্টলি এটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। তো তোমরা যখন প্রিপারেশন নেওয়া শুরু করেছো, প্রথম দিকে আমাদের মানচিত্রের ক্লাস হয়েছে, আমাদের কোর্সের যে ক্লাসগুলো সেগুলো তো রেকর্ডেড তোমাদের কাছে আছে। তো মানচিত্র নিয়ে যদি একটু লেখাপড়া থাকে এটা খুবই ভালো হয়, অনেকগুলো টপিক সলভ করার জন্য ভালো হয়। সেটা বাংলাদেশের মানচিত্র এবং সারা বিশ্বের মানচিত্র। তো আশা করি তোমাদের মানচিত্র নিয়ে ধারণা আছে। যাদের ধারণা নাই মানচিত্র সম্পর্কে, তারা অবশ্যই এখন মানচিত্র নিয়ে একটা ভালো ধারণা তৈরি করে ফেলো। সময় আছে, সর্বোচ্চ 3 থেকে 4 দিন বা 5 দিন সময় লাগবে তোমার মানচিত্রটা ভালো মতো বোঝার জন্য। হাতে সময় 2 মাস।
একটু সময় ইনভেস্ট করো। তুমি এমন না যে সারাদিন মানচিত্র নিয়ে পড়ে থাকবা, দিনে তুমি 2 ঘন্টা করে মানচিত্রের জন্য দাও বা 3 ঘন্টা করে দাও, নেক্সট 5 দিনে দেখবা হয়ে গেছে 10 থেকে 15 ঘন্টা এনাফ মানচিত্র বোঝার জন্য। আচ্ছা, তাহলে বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমারের উভয় সীমান্তের সাথে যুক্ত আছে? আমরা জানি যে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের রাজনৈতিক অবস্থান দুইটা দেশের সাথে সীমান্ত সন্ধি করে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ভারতের সাথেই বাংলাদেশের অধিকাংশ সীমান্ত এবং মিয়ানমারের সাথে খুবই সামান্য সীমান্ত আছে এবং মাত্র 2টা জেলার সীমান্ত, 3টা জেলার সীমান্ত আছে মিয়ানমারের সাথে। 2টা জেলা পুরাপুরি, আর একটা জেলা ভাগ হয়েছে মিয়ানমার এবং ভারতের সাথে, 3টা জেলা। আর ভারতের সাথে টোটাল 30টা জেলার আমাদের সন্ধি হয়েছে। আচ্ছা, এখন একটা জেলা আছে যেখানে ভারত মিয়ানমার 2 দেশে মিলেছে, সেটা হচ্ছে আমাদের উত্তর জানার চেষ্টা করেছে, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি নাকি রাঙামাটি। দেখো, বান্দরবান এবং কক্সবাজার এই 2টা জেলা এমন জেলা যার সাথে ভারতের সীমান্ত নাই। এই 2টার সাথে ভারতের সীমান্ত নাই, শুধু শুধু মিয়ানমারের সীমান্ত আছে। এই 2টার সাথে কি আছে? শুধু মিয়ানমারের সীমান্ত আছে, শুধু মিয়ানমার সীমান্ত। ঠিক আছে, সীমান্ত বানানে দীর্ঘইকার হবে। আচ্ছা, শুধুমাত্র শুধুমাত্র মিয়ানমার সীমান্ত আছে এই 2টা জেলার সাথে, বাংলাদেশের 2টা জেলার সাথে। থাকতেছে খাগড়াছড়ি নাকি রাঙামাটি। খাগড়াছড়ির সাথে শুধুমাত্র ভারতের সীমান্ত আছে। তোমরা মানচিত্র দেখলে অবশ্যই বুঝতে পারবে যে খাগড়াছড়ির সাথে সীমান্ত আছে শুধুমাত্র ভারতের। তাহলে আমাদের সঠিক উত্তরে এখনো পৌঁছানো হয়নি, কারণ এই 2টা মিয়ানমারের সীমান্ত, এই একটা হচ্ছে ভারতের সীমান্ত। যে অপশনটা থাকছে অপশন ডিতে রাঙামাটি, এই রাঙামাটি জেলার সাথে ভারতের সীমান্ত আছে, মিয়ানমারের সীমান্ত আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে রাঙামাটি। তাহলে রাঙামাটি হচ্ছে এমন জেলা যার সাথে ভারত মিয়ানমার উভয় দেশের সীমান্ত আছে। আচ্ছা, আমরা এর সাথে কিছু তথ্য দেখব, বাংলাদেশ এর সীমান্ত রিলেটেড কিছু তথ্য। শুধু এতটুকু পড়লেই হয়ে যাবে বিষয়টা এমন না, কিছু তথ্য এখানে অ্যাড করে দিচ্ছি এবং ক্লাসে এগুলোর বিস্তারিত পড়া হবে। আমাদের জিএসটি যে কোর্স আছে সেখানে বিস্তারিত পড়ানো হবে এবং আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো তো সবই আর্কাইভ আছে তোমাদের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়েও তোমরা বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এই পার্টগুলো অবশ্যই পড়বে। তোমাদের কাছে আমাদের ডাইজেস্ট থাকলে সেখান থেকে অবশ্যই পড়বে, কোনো ম্যাটেরিয়ালস থাকলে সেখান থেকে অবশ্যই পড়বে। আচ্ছা, দেখি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টি। কিছুক্ষণ আগে বলেছি যে ভারতের সাথে আছে 30টা এবং মিয়ানমারের সাথে আছে 3টা, তো টোটাল 33টা হওয়ার কথা, কিন্তু ঠিক 33টা না। কেন 33টা না? কারণ ওই যে একটা জেলা যা ভারতের সাথেও থাকতেছে, মিয়ানমারের সাথেও থাকতেছে, রাঙামাটি জেলা, যে কারণে ওইটা তো 2বার গণনা করা যাবে না, ওইটা একবার গণনা করতে হবে, তাই না? যখন ইন্ডিভিজুয়ালি গণনা করব, রাঙামাটিকে ভারতের সাথেও দিব, মিয়ানমারের সাথেও দিব, বাট যখন যৌথভাবে আমরা হিসাব করবো যে কয়টা জেলা সীমান্তবর্তী, তখন সেখানে আমরা শুধুমাত্র রাঙামাটি একটা জেলা কাউন্ট করব। যার জন্য এই যে 30টা ভারতের সাথে এবং 3টা রাঙামাটি মিয়ানমারের সাথে, রাঙামাটি জেলা ইনক্লুড করে, তো তখন হচ্ছে আমরা পাচ্ছি 30 + 3 = 32টা জেলা। ঠিক আছে, এই 32টা জেলা আমাদের সীমান্তবর্তী। তাহলে এই যে এখানে বলা হচ্ছে বাংলাদেশের 32টা জেলা সীমান্তবর্তী। ভারতের 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। আচ্ছা, এই 5টা রাজ্যের নাম আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি? এই 5টা রাজ্যের নাম আমরা মনে রাখতে পারি আমিত্রি ম্যাপ, এভাবে আমিত্রি ম্যাপ, এভাবে আমরা মনে রাখতে পারি। আমিত্রি ম্যাপ কিভাবে মনে রাখবো? আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, মেতে হচ্ছে মেঘালয়, পথে হচ্ছে পশ্চিমবঙ্গ। এভাবে 5টা রাজ্যের নাম আমরা মনে রাখবো। আমি এখানে লিখে দিচ্ছি, আতে হচ্ছে আসাম, তারপর মিতে হচ্ছে মিজোরাম, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, আচ্ছা, মেতে হচ্ছে মেঘালয়, আর পথে হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তাহলে এই যে 5টা রাজ্য আছে ভারতের, তাদের সাথেই মূলত আমাদের সকল সীমান্ত শেয়ার হয়েছে। আর ভারতের এই যে 5টা রাজ্যের সাথে যখন আমরা রাজ্যের নামগুলো বলি, তখন আমাদের যে 7 সিস্টার্সের কথাটা প্রাসঙ্গিক হয়ে যায়। 7 সিস্টার্স খুবই আলোচিত একটা বিষয়। ভারতের উত্তর পূর্ব দিকের যে সীমান্তগুলো, প্রদেশগুলো আছে, সেগুলাই হচ্ছে মূলত 7 সিস্টার্স। সেখানে আছে 7টা রাজ্য, 7টা রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হচ্ছে। 7টা রাজ্যের নাম অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, মণিপুর। এখন এই প্রত্যেকটা ফার্স্ট লেটার তুমি কল্পনা করো, দেখো এখানে হচ্ছে অ, মি, ত্রি, না, মে, আ, ম। তাহলে এগুলো যদি আমি একসাথে লিখি তাহলে কি হচ্ছে? এগুলা হয়ে যাচ্ছে অমিত্রি নামে আম, এমন হয়ে যাচ্ছে না? অমিত্রি নামে আম। এভাবে তোমরা মনে রাখতে পারো। এখানে আমি স্পেস দিই নাই, এখানে একটা স্পেস অ্যাড করে নাও।
অমিত্রী নামে আম, ঠিক আছে, অমিত্রী, অমিত্রী নামে আম, ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখো। আমি স্পষ্ট করে এখানে লিখে দিচ্ছি, একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি অমিত্রী নামে আম, অমিত্রী, অমিত্রী নামে আম, ঠিক আছে। এভাবে তোমরা এই 7টা স্টেটের নাম মনে রাখবে। এবং বাংলাদেশ ভারতের যে সীমান্তটা, এই সীমান্তের নাম হচ্ছে রেডক্লিফ লাইন। এই যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত, ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত, দুইটার একই নাম রেডক্লিফ লাইন, কারণ ভারত পাকিস্তান প্রথমে ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। তারপর এই রেখাটা যিনি এঁকেছিলেন বা এই সীমান্ত যিনি ভাগ করেছিলেন, একজন ব্রিটিশ নাগরিক স্যার সিরাল র্যাডক্লিফ, তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে রেডক্লিফ লাইন। এমন সারা বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা আছে, যেমন মেক্সিকোর ম্যাজিনো লাইন, পাকিস্তান আফগানিস্তানের ডুরাল্ড লাইন, ঠিক আছে, চীন এবং ভারতের সাথে ম্যাকমোহন লাইন, এমন যে সীমান্তগুলো আছে, ঠিক আছে, 9 ড্যাশ লাইন, তারপর হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখার যে সীমান্ত ভাগ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে। এই যে যতগুলা সীমান্ত ভাগ আছে, এগুলো অবশ্যই তোমাদেরকে একটু দেখতে হবে, এগুলো জানতে হবে, ক্লাসে অবশ্যই পড়ানো হয়েছে, সেগুলো দেখো, লেখাপড়া করো এগুলোর উপরে। আশা করি এই জাতীয় কোশ্চেন তোমরা সলভ করতে পারবে, ক্লাসে এগুলোর বিস্তারিত পড়ালেখা হবে। 2 নম্বর কোশ্চেন ছিল সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। তোমরা জানো হচ্ছে সুন্দরবন একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এটা সারা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে একটা। এবং এটা একটা ম্যানগ্রোভ বলতে আমরা কি বুঝি, যে এখানে ম্যানগ্রোভ গাছের ঘন বন আছে, সেটাকে আমরা বলি ম্যানগ্রোভ ফরেস্ট, তাই না। এবং এই ম্যানগ্রোভ যে গাছ, এটা সাধারণত জলাভূমিতে জন্মায়, অর্থাৎ আমাদের যে সুন্দরবন সেটা জলাভূমির মধ্যেই অবস্থিত। এবং সারা বিশ্বের যে জলাভূমি সংরক্ষণের জন্য চুক্তি, সেটাকে বলা হয় রামসার কনভেনশন, রামসার কনভেনশন। এই রামসার কিসের নাম? এই রামসার হচ্ছে একটা জায়গার নাম, যে জায়গাটা অবস্থিত হচ্ছে ইরানে। এই জায়গাটা কোথায়? ইরানে। এবং এই কনভেনশনের মাধ্যমে বিশ্বের সকল জলাভূমিকে সুরক্ষার জন্য কিছু চুক্তি করা হয়। বাংলাদেশে 2টা জায়গাকে রামসার কনভেনশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা হচ্ছে সুন্দরবন, এক নম্বরে হচ্ছে সুন্দরবন, আরেকটা হচ্ছে কোনটা? আরেকটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, ঠিক আছে, টাঙ্গুয়ার হাওর। এই 2টা হচ্ছে বাংলাদেশের রামসার সাইট। ওকে, এখন আমরা অনেকে বলি হাকালুকির হাওর, কিন্তু হাকালুকির হাওর রামসার সাইট না, এটা প্রস্তাবিত কিন্তু এখনো হয় নাই। তো এই সুন্দরবনের যে আয়তন, সেটা হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। এবং বাংলাদেশের মধ্যে সুন্দরবনের আয়তন হচ্ছে 6,017 থেকে 6,517 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের মধ্যে যে সীমান্ত পড়েছে সেটা। 6,017 থেকে 6,517 বর্গ কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের মধ্যে এটার সীমান্ত পড়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা আমরা যদি শতকরা হিসাব করি তাহলে কত হয়? 10,000-এর মধ্যে এটা যদি আমরা হিসাব করি তাহলে 60 থেকে 65% হচ্ছে বাংলাদেশের মধ্যে। অপশনগুলো দেখো, 34, 51, 66 নাকি 75। তো এখান থেকে আমরা সহজে হিসাব করতে পারি যে কাছাকাছি হচ্ছে 66%, এটা সবচেয়ে কাছাকাছি। তাহলে নিশ্চয়ই আমরা উত্তর হিসেবে নিব এটা। 66% হচ্ছে আমাদের অবশ্যই বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে, বাকিটুকু ভারতের মধ্যে, বাকি 34% মতো ভারতের মধ্যে পড়েছে। আচ্ছা, তো আরো কিছু তথ্য আমরা দেখি এখানে, যে সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে হাড়িয়াভাঙ্গা এবং রায়মঙ্গল নামের 2টা নদী। এবং এই হাড়িয়াভাঙ্গা নদী বাংলাদেশ এবং ভারতের সীমান্ত নির্ধারণকারী একটা নদী। সুন্দরবনের বৃক্ষের মধ্যে আছে সুন্দরী, গেওয়া, ধুন্দল, গরান, গোলপাতা। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা হচ্ছে 125টি, এটা গুরুত্বপূর্ণ তথ্য। সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অংশ 6,017 কিলোমিটার থেকে, বা 62% প্রায় থেকে হচ্ছে শুরু হয়েছে। অনেক এটা ধীরে ধীরে মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট হয়, কারণ যেহেতু নদীর মধ্যে, নদী কখনো বাংলাদেশের ভিতরে বেশি প্রবাহিত হয়, কখনো ভারতের ভিতরে, যে কারণে ফ্ল্যাকচুয়েট হয়। আর হেক্টরের হিসাবে এটা 6,01,700 হেক্টর সুন্দরবনের আয়তন। বাংলাদেশের 5টি জেলায় সুন্দরবনের সীমান্ত আছে: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী এবং বরগুনা। এই যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই 3টা খুলনা বিভাগের জেলা, এবং পটুয়াখালী, বরগুনা, এই 2টা হচ্ছে বরিশাল বিভাগের জেলা। সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি। বাংলাদেশের বনভূমি 3 প্রকার, একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, একটা পত্রপতনশীল, একটা স্রোতজ। সুন্দরবন হচ্ছে স্রোতজ বনভূমি, কারণ এটা সমুদ্রের যে স্রোতধারা আছে ঠিক সেখানে অবস্থিত, এটা জলাভূমি, যে কারণে এটা স্রোতজ বনভূমির মধ্যে পড়ে। ক্রান্তীয় চিরহরিৎ মানে যেই গাছের কখনো পাতা পড়ে যায় না শীতের মৌসুমে, সেটা। আর পত্রপতনশীল হচ্ছে যে শীত মৌসুমে যে গাছের পাতা পড়ে যায়,
আবার বসন্ত আসলে নতুন পাতা জন্মে, সেটাকে বলা হয় হচ্ছে পত্র পতনশীল। ওকে, আচ্ছা, তারপরের কোশ্চেন, বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, ডাব্লিউটিওর ফুল ফর্মটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা প্রথমেই প্রতিষ্ঠিত হয়নি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হওয়ার আগে আরও একটা সংস্থা হয়েছিল যেটার নাম ছিল গ্যাট, GATT, গ্যাট। এই গ্যাট বলতে আমরা বুঝি জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্রিটিস, ঠিক আছে? তো এই যেটা হয়েছিল প্রথমে গ্যাট, সেটা যখন ব্যর্থ হয়, তার যে উদ্দেশ্যগুলো ছিল বিশ্বব্যাপী বাণিজ্য স্বার্থ রক্ষা করা পৃথিবীর বাণিজ্যরত দেশগুলোর মধ্যে, সেটা যখন ব্যর্থ হয় তখন সেটাই একটু মডিফিকেশন নিয়ে এসে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও এটা প্রতিষ্ঠা করা হয়। তো এই গ্যাট যেটা ছিল, গ্যাট অনেক আগের প্রতিষ্ঠান, জাতিসংঘ প্রতিষ্ঠার পরপরই এটা 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বাট তার যে কার্যক্রম সেটা মেইনটেইন করতে সে ব্যর্থ হয়। তারপর নতুন করে মডিফিকেশন নিয়ে এসে গ্যাটকে পরিবর্তন করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয় 1995 সালে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? 1995। আচ্ছা, আমি আগেরটাতে টপিকের নাম লিখি নাই, এই যে এইখানে টপিকের নাম লিখেছিলাম, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। জাতীয় বিষয়াবলী থেকে একাধিক কোশ্চেন এসেছে, তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা হলো আমরা দেখলাম, এটা হচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে করা, আন্তর্জাতিক সংগঠন থেকে করা কোশ্চেন। জাতিসংঘ ছাড়াও অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা সংগঠন আছে সেখান থেকে করেছে এই কোশ্চেনটা। তাহলে এইখানে আমরা লিখে দিই, এই কোশ্চেনের টপিকের নাম হচ্ছে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন, অন্যান্য আন্তর্জাতিক সংগঠন, ঠিক আছে? আচ্ছা, তাহলে একাধিক কোশ্চেন তোমরা এই টপিক থেকেও পাবে, মানে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা দেখি এখান থেকে আরো কিছু তথ্য, অনেকগুলো সংগঠনের নাম এখানে লেখা আছে। ডাব্লিউটিও এর পূর্ব নাম হচ্ছে গ্যাট, উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা বলেছি তোমাদেরকে। ডাব্লিউটিও এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 166টি, এটা মনে রেখো তোমরা, বিভিন্ন সংস্থার সদস্য সংখ্যা মাঝে মাঝে কোশ্চেনে আসে। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে। তো বিশ্বব্যাংক হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান এবং এই বিশ্বব্যাংকের 5টি অঙ্গ সংগঠন আছে। 5টি অঙ্গ সংগঠনের নাম একদম মুখস্থ করে ফেলবা, IBRD, IDA, IFC, ICSID, MIGA বা মিগা যেটাকে বলা হয়। এই 5টা একবারে মুখস্থ করে ফেলবা, কারণ এমন কোশ্চেন আসে যে নিচের কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন নাই, সেই ক্ষেত্রে উত্তর হয় হচ্ছে IMF, উত্তর হয় হচ্ছে WTO, এইগুলা সঠিক উত্তর হয়, ঠিক আছে? IMF কিন্তু বিশ্বব্যাংকের কোনো সংস্থা না, IMF স্বাধীন একটা আর্থিক সংস্থা, ঠিক আছে? এবং এই 5টা হচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন। তার মধ্যে বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো বলা হয় IDA কে। IDA কে কি বলা হয়? সফট লোন উইন্ডো, ঠিক আছে? বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো বলা হয় IDA কে। আচ্ছা, এবার অন্যান্য যে সংস্থাগুলো আছে আমি জাস্ট নাম বলে দিচ্ছি, তার কাজ বলে দিচ্ছি। UN জাতিসংঘ তোমরা নিশ্চয়ই জানো, ILO আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য নিয়ে কাজ করে। সর্বশেষ যুক্তরাষ্ট্র, এটা মনে রাখো, যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে তাদের সদস্যপদ বাতিল করে নিয়েছে, তারা আর সেখানে থাকবে না, এটা মনে রাখো। এর আগে করোনা মহামারী যখন আউটব্রেক করে তখনও যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল তারা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্য থাকবে না, তখন তারা জানিয়েছিল, বাট তখন কার্যকর হয়নি। পরবর্তীতে এসে এখন সেটা কার্যকর হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখন আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর সদস্য নয়। এটা খুবই রিসেন্ট তথ্য, পরীক্ষাতে আসবে, মনে রাখো এটা, ঠিক আছে? WHO থেকে সদস্যপদ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এবং এই সংস্থাগুলো থেকে কোনো দেশ যদি চায় সদস্যপদ বাতিল করবে, তাহলে 1 বছর আগে নোটিশ করতে হয় সংস্থাকে যে আমরা 1 বছর পর গিয়ে আর এইখানে সদস্য থাকবো না। তো যুক্তরাষ্ট্র নোটিশ করেছিল, করার পর এই যে এখন তারা বের হয়ে গিয়েছে। আচ্ছা, ইউনেস্কো, ইউনাইটেড নেশনস, এটা হচ্ছে আর্থসামাজিক সংস্থা, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, খাদ্য এবং কৃষি নিয়ে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা তোমাদের আলোচনা করেছি, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা হচ্ছে খুবই বড় একটা আর্থিক সংস্থা বিশ্ব UN এর, ইউনাইটেড নেশনসের, ওয়ার্ল্ড ব্যাংক, WB। আচ্ছা, তারপর এটা হচ্ছে সারা বিশ্বের যে বনভূমি আছে, ফরেস্ট্রি নিয়ে হচ্ছে WFP। UPU, এটা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এবং এই যে পোস্টাল ইউনিয়ন যেটা আছে UPU, এটা সারা বিশ্বের সবচেয়ে প্রাচীন আন্তর্জাতিক সংগঠনের মধ্যে একটা।
পোস্টাল ইউনিয়ন, তারপর এই যে এখানে আছে টেলিগ্রাম ইউনিয়ন, ইন্টারন্যাশনাল টেলিগ্রাম ইউনিয়ন। এই পোস্টাল তারও আগে, টেলিগ্রামের আগে পোস্টাল হয়েছে। এবং এটা সেই 19বিংশ শতাব্দীতে, মানে 1800 সালে, 1874, 1875 এই সালগুলোর দিকে ইউপিইউ প্রতিষ্ঠিত হয়েছিল। এগুলো খুবই প্রাচীন। তারপর হচ্ছে ইফাদ, এটা হচ্ছে ফুড সম্পর্কিত। আইএইএ পরমাণু শক্তি সম্পর্কিত। ডাব্লিউআইপিও এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্পর্কিত, মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে তো বুঝতে পারতেছো, তোমার যে বুদ্ধিমত্তা এটা তো সম্পদ, এই সম্পর্কিত। যেমন তুমি একটা বই লিখেছো, এটা রাইট শুধুমাত্র তোমার, কপিরাইট তোমার, তুমি কিছু আবিষ্কার করেছো সেটা পেটেন্ট তোমার, এমন। ইউনিসেফ, ইউনিসেফ তো শিশু বিষয়ক সংস্থা। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, যেটা ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনসিটিএডি, এটা হচ্ছে ইউএনসি, বুঝতে পারতেছি, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন কনভেনশন অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বাণিজ্য এবং উন্নয়ন, এটা মূলত বাণিজ্যিক সংস্থা। ইউএনইপি, এটা হচ্ছে পরিবেশ বিষয়ক, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য। আইপিসিসি, এটা হচ্ছে পরিবেশ বিষয়ক, ঠিক আছে। তারপর ইউএনএইচসিআর, এই যে এইচসিআর, হাই কমিশনার্স ফর রিফিউজিস, এটা হচ্ছে শরণার্থী বিষয়ক। ইউএনএইচআরসি, এইচআরসি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, অর্থাৎ মানবাধিকার বিষয়ক, এটা শরণার্থী, এটা মানবাধিকার। তারপর হচ্ছে ইউএন উইমেন। ইউএন উইমেন এবং ইউনিফেম নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে। ইউএন উইমেন যেটা আছে, ইউএন উইমেন হচ্ছে নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা। আর ইউনিফেম যেটা আছে, ইউনিফেম এটা হচ্ছে নারী বিষয়ক সংস্থা। তাহলে ইউনিফেম হচ্ছে নারী বিষয়ক, আর ইউএন উইমেন যেটা, এটা হচ্ছে নারীর ক্ষমতায়ন বিষয়ক, দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, ইউএনএফপিএ, এটা পরিবেশ বিষয়ক। ইটলস, এটা হচ্ছে সামুদ্রিক আইন, এটা হচ্ছে ল অফ ইন্টারন্যাশনাল ট্রিটি অন ল অফ দ্য সি, অর্থাৎ সামুদ্রিক আইন বিষয়ক। তারপর হচ্ছে পিসিএ, পিসিএ হচ্ছে বিচার সম্পর্কিত, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, ওই যে স্থায়ী সালিসি আদালত যেটাকে আমরা বলি সেটা। তারপর হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তো এই সব কিছুই হচ্ছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এগুলা থেকে বিভিন্ন সময়ে কোশ্চেন আসে যে কোনটা কি বিষয়ক সংস্থা। তো এইগুলা মোটামুটি আলোচনা করে দেওয়া হয়েছে, এর বাইরেও ক্লাসে পড়ানো হবে, সেগুলো অবশ্যই পড়বা। পরের কোশ্চেন ছিল ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? প্রাণ রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান নাকি বাংলা? যে সকল ভাষা শহীদ ছিলেন তার মধ্যে দুইজন ছিলেন যারা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়, একজন হচ্ছে জগন্নাথ কলেজ তৎকালীন, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তখন তো কলেজে তিনি ছিলেন। তিনি হচ্ছেন রফিক উদ্দিন আহমেদ, ভাষা শহীদ রফিক হিসেবে আমরা যাকে চিনি। তিনি ওই সময় জগন্নাথ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন, বর্তমান যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই দুইজন ছিলেন ডিরেক্ট স্টুডেন্ট, বাকিরা বিভিন্ন পেশাতে ছিলেন। যেমন শফিক ছিলেন হাইকোর্টের কর্মচারী, আব্দুল জব্বার ছিলেন ময়মনসিংহের নাগরিক, সাধারণ তিনি পেশাতে ছিলেন, তিনি একজন টেইলর ছিলেন, পেশায় দর্জি ছিলেন, এমন অনেকে ছিল। বাট আবুল বরকত তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং তিনি কোন বিভাগের ছিলেন? তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন আবুল বরকত। সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এই যে কোশ্চেনটা হলো, এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এই টপিকটার নাম হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস আমরা কিভাবে পড়েছি বা কিভাবে পড়ি, এটা নিয়ে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। যদি না থাকে তোমরা মনে রাখো, প্রাচীন বাংলার ইতিহাস আমরা পড়া শুরু করব একদম আদি পর্ব থেকে, একদম আদি পর্ব থেকে। অর্থাৎ ওই যে এই অঞ্চলে যে প্রাচীন জাতিরা ছিল, এই যে অনার্য জাতি যারা এখানে ছিল, তারপর আর্যরা আসলো, তারপর এই যে এইখানে হচ্ছে তোমার অস্ট্রীয় জাতি কিভাবে এখানে দাঁড়িয়ে গেল, কিভাবে নেগ্রিটোরা পিছনে পড়ে গেল, তারপর হচ্ছে ভর্চিনীয়রা কেমন ছিল, ওই যে মানে প্রাচীন জাতিসত্তার ইতিহাস থেকে শুরু করে হিন্দু শাসনামল, বৌদ্ধ শাসনামল, তারপর হচ্ছে মুসলিম শাসনামল, ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল, এই আদি পর্ব থেকে পাকিস্তান আমল পর্যন্ত আমাদের এই টপিকের মধ্যে আলোচিত হবে, এবং এই টপিক থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পাবে। এর মধ্যে যা কিছু ঘটেছে, পাকিস্তান আমল সবচেয়ে আলোচিত একটা সময়, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। 47 দেশভাগ, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, তারপর হচ্ছে 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, অনেকগুলো বিষয় আলোচনা আছে। ঠিক আছে, তার মানে এই পাকিস্তান আমলটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। ব্রিটিশ আমলও সেম, এখানে অনেক ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, বিভিন্ন ভাইসরয়রা অনেক সংস্কার করেছেন, তাদের গুরুত্বপূর্ণ কার্যাবলী আছে, অনেক বিখ্যাত সমাজ সংস্কারকের জন্ম হয়েছে ওই সময় ব্রিটিশ আমলে, সামাজিক পরিবর্তনগুলো হয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশন গড়ে উঠেছে, এদেশ থেকে অনেক ক্ষতিও করা হয়েছে, নীল চাষ করতে বাধ্য করা হয়েছে, অনেক কিছু। তো এই সব বিষয়গুলো ব্রিটিশ আমলে পড়তে হবে। তো এমন খুঁটিয়ে খুঁটিয়ে আমরা ক্লাসগুলোতে পড়বো ইনশাল্লাহ।
আরও কিছু তথ্য এখানে অ্যাড করি যে এখানে ভাষা আন্দোলন বিষয়ে কথা বলা হয়েছে, ভাষা আন্দোলন সম্পর্কিত। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন, এটা তোমরা সবাই জানো, বেশ আলোচিত তথ্য ছিল একসময়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সদর দপ্তর হচ্ছে ঢাকাতে, এটা মনে রাখো। আমাদের এই যে বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছে 21শে ফেব্রুয়ারি 1952-তে, এই তারিখটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 1999 সালে 17 নভেম্বর। তো এই যে এখানে তারিখটা দেওয়া আছে 17 নভেম্বর 1999-তে, এবং তার বেসিসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট গঠন করা হয়েছে, যেটার সদর দপ্তর হচ্ছে ঢাকা শহরেই। আচ্ছা, তারপর এটা তো আলোচনা করে ফেললাম। বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে 1956 সালে। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়, সংবিধান। তাহলে পাকিস্তান স্বাধীন হয়েছে কত সালে? 1947 সালে। সংবিধান আসলো কত সালে? 1956 সালে। সময় লাগলো কত বছর? 9 বছর। 1947 টু 1956। পাকিস্তানের 9 বছর সময় লাগে তার প্রথম সংবিধান প্রণয়ন করার জন্য, যদিও সেই সংবিধান বাতিল হয়েছে। 62তে নতুন সংবিধান এসেছে। বাংলাদেশ পাকিস্তান থেকে চলে আসার পর নতুন সংবিধান আবারও এসেছে। পাকিস্তানের সংবিধান অনেকবার চেঞ্জ হয়েছে। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি গণপরিষদের সদস্য ছিলেন এবং কুমিল্লা থেকে নির্বাচিত হয়েছিলেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গফর চৌধুরী, সুরকার আলতাফ মাহমুদ। এমন অনেক যে সঙ্গীত আছে ভাষা আন্দোলন নিয়ে, 21শে ফেব্রুয়ারি নিয়ে, সিনেমা আছে, তারপর অনেক উপন্যাস আছে, নাটক আছে, অর্থাৎ ভাষা আন্দোলন কেন্দ্রিক। আবার পাকিস্তান আমলে গুরুত্বপূর্ণ যে অন্যান্য যে ঘটনা আছে সেইগুলো নিয়ে যত সাহিত্য রচনা আছে সবকিছু দেখতে হবে। এগুলো থেকে কোশ্চেন আসবে তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে। পরের কোশ্চেন, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? এটা মোটামুটি যারা খেলাধুলা দেখো বা খেলাধুলার সাথে সম্পর্কিত আছো বা বুঝো তারাও উত্তর করতে সহজে পেরে গিয়েছিল, বা তোমরা এখন পারবে উত্তর করতে। সেটা হচ্ছে ক্রিকেট পিচের দৈর্ঘ্য 66 ফিট, 66 ফিট। এটাকে বলা হয় 22 গজ বা 22 ইয়ার্স, 22 ইয়ার্স। ঠিক আছে, 22 গজের ক্রিকেট পিচের দৈর্ঘ্য হয়, এবং 1 ইয়ার্স বা 1 গজ সমান 3 ফিট। তাহলে ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে 66 ফিট। এটা কোন টপিক থেকে করা কোশ্চেন? এটা নিশ্চয়ই খেলাধুলা থেকে করা কোশ্চেন। এটা খেলাধুলা থেকে করা কোশ্চেন, সহজে তোমরা বুঝতে পারছো। এবং খেলাধুলা সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। সম্প্রতি চালু হওয়া বাংলাদেশের ক্রিকেট টুর্নামেন্টের নাম অদম্য বাংলাদেশ টি-20 কাপ, যেটা এখন চলতেছে। এই যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসার পর ক্ষতিপূরণ হিসেবে এই টুর্নামেন্টটা চালু করা হয়েছে। বাংলাদেশ প্রথম ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয় 1999 সালে, এবং এই বিশ্বকাপে বাংলাদেশ প্রথম জয় পায় স্কটল্যান্ডের বিরুদ্ধে, তারপর পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল। ভারতের সাথে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে 2000 সালে, এবং অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি 145 রানের একটা ইনিংস খেলেছিলেন। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু, এবং তাকে বলা হয় বাংলাদেশের ফুটবলের প্রথম অধিনায়ক। ঠিক আছে, এবং বাংলাদেশ ফুটবলের জাদুকর বলা হয় আব্দুস সামাদকে, তিনি আরেকজন ব্যক্তি, এবং অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় বাংলাদেশের ব্রোজেন দাস নিয়ে তোমরা নিশ্চয়ই পড়েছো, এইচএসসি টেক্সট বইয়ে ছিল তোমাদের ইংলিশের বইয়ে, তো এটা সহজে তোমরা জানো। বাংলাদেশ প্রথম অলিম্পিক গেমসে অংশ নেয় 1984 সালে লস অ্যাঞ্জেলসে, অর্থাৎ লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রের একটা শহর। এখানে 1984 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক্স হয়েছিল সেইখানে বাংলাদেশ প্রথম পার্টিসিপেট করে। স্পোর্টসের কিছু বেসিক তথ্য এখানে দেওয়া আছে, আরো হিউজ পড়ালেখা আছে, সেটা আমরা ক্লাসে পড়বো। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? দেখো, ইউএনসিটিএডি, এটা কি ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, তাই না? প্রথম ইউনাইটেড নেশন কনভেনশন তো বুঝতে পারতেছো, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এই যে ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা আছে, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে বুঝতেই পারি এটা হচ্ছে বাণিজ্য বিষয়ক, তাই না? আচ্ছা, এইচসিআর হচ্ছে হাই কমিশনার্স ফর রিফিউজিস। এটা হচ্ছে কি হাই কমিশনার ফর রিফিউজি। ঠিক আছে, ফর রিফিউজিস, ওকে। আচ্ছা, তারপর ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ডিপিতে হচ্ছে ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনএফসিসি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে। ঠিক আছে, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে ইউএনএফসিসি এর পূর্ণরূপ। তাহলে এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত, ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পর্কিত, এটা হচ্ছে রিফিউজি সম্পর্কিত, এটা হচ্ছে ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, বাণিজ্য সম্পর্কিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউএনএইচসিআর হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই টপিকটাও দেখো জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা থেকে করা, এটা হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা থেকে করা কোশ্চেন। তাহলে একাধিক কোশ্চেন জাতিসংঘ থেকে আসছে, এবং পূর্বে আলোচনা করা হয়ে গিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো নিয়ে, আর অতিরিক্ত আলোচনা এখানে করা হয়নি।
আচ্ছা, পরের কোশ্চেন, গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? বাংলাদেশ, ইরান, সৌদি আরব নাকি দক্ষিণ আফ্রিকা? বাংলাদেশ তো এসব ইস্যুতে সবসময় নিরপেক্ষ থাকে, উত্তর হওয়ার সুযোগ নাই। ইরান করেনি, সৌদি আরব তো এগুলোতে কখনো আসে না। ইভেন ইসরায়েল প্যালেস্টাইন যে শান্তি চুক্তি সেইখানেও সৌদি আরব সহযোগিতা করে নাই, সৌদি আরবও হয় না। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা কারেক্ট আনসার। এবং আরেকটা আছে গাম্বিয়ার নাম, গাম্বিয়া মূলত মামলা করেছিল বাংলাদেশ মিয়ানমারের যে রোহিঙ্গা ইস্যু নিয়ে গাম্বিয়া মামলা করেছিল, এবং দক্ষিণ আফ্রিকা মামলা করেছিল যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপকূলে, প্যালেস্টাইনের গাজা উপকূলে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে। আচ্ছা, এই সম্পর্কিত কিছু তথ্য দেখি। পিএলও এর প্রতিষ্ঠাতা হচ্ছে ইয়াসির আরাফাত। পিএলও ফুল ফর্মটা কি, বা এটা বলতে আমরা কি বুঝি? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতা সংস্থা, সেটা হচ্ছে ইয়াসির আরাফাত প্রতিষ্ঠা করেছিল। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া, আফ্রিকার দেশ আলজেরিয়া। ইন্তিফাদা শব্দের অর্থ জাগরণ, প্রতিরোধ, অভ্যুত্থান। এই যে প্যালেস্টাইনের জনগণ যে প্রতিরোধ করতেছে ইসরায়েলি সেনাবাহিনীকে, এটার নাম হচ্ছে ইন্তিফাদা। শান্তি শহর বলা হয় হেব্রনকে, প্যালেস্টাইনের হেব্রন শহরকে শান্তি শহর ঘোষণা করা হয়েছে। ওয়েলিং ওয়াল অবস্থিত জেরুজালেমে। আচ্ছা, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে আলোচিত সীমান্তের নাম রাফা সীমান্ত, যেখানে প্রচুর গণহত্যা চালানো হয়েছে। হামাস এর প্রতিষ্ঠাতা হচ্ছেন শেখ আহমেদ ইয়াসিন, তিনি হচ্ছেন হামাসের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই হামাস কিসের নাম? হামাস হচ্ছে একটা রাজনৈতিক দলের নাম। এই রাজনৈতিক দল গাজা উপকূলে শাসক মূলত নিয়ন্ত্রণ আছে হামাসের। এবং এই হামাস শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে। এবং প্যালেস্টাইনের মধ্যে নিজেদের মধ্যে বিভাজন আছে। তুমি দেখো যে গাজা উপকূল একটা এবং বাকি যে প্যালেস্টাইনের অংশ, এটা কিন্তু পুরাটা বিচ্ছিন্ন, ঠিক আছে। তো দুই অঞ্চলের শাসক হচ্ছে দুইটা, তার মধ্যে গাজা উপকূলের শাসক হচ্ছে হামাস, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমরা যাই। ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? বাণিজ্য চুক্তি, শাস্তি চুক্তি, সাংস্কৃতিক চুক্তি নাকি সীমান্ত চুক্তি? ম্যাগনা কার্টা হয়েছিল কত সালে? ম্যাগনা কার্টা হয়েছিল সেই 1215 সালে। সেখানে ইংল্যান্ডের রাজা জনকে একটা দ্বীপে আটক করে ইংল্যান্ডের নাগরিক একটা সন্ধি করে জোরপূর্বক তার সাথে, যে রাজার যে অধিকার সেটা ছিল আনলিমিটেড, রাজার ক্ষমতা ছিল আনলিমিটেড, তিনি ইচ্ছা মতো ক্ষমতা এক্সারসাইজ করতে পারতেন। এইটা যাতে তিনি আর না পারেন, এর জন্য তাকে একটা লিমিটেশন দেওয়া হয়। এবং এই যে লিমিটেশনের যে চুক্তিটা, এবং এর মাধ্যমে প্রথম নাগরিক অধিকার নিশ্চিত হয় এই ম্যাগনা কার্টার মাধ্যমে। এবং এইটা হচ্ছে মূলত একটা শাস্তি চুক্তি, ঠিক আছে। রাজাকে মূলত এটা শান্তি চুক্তি হিসেবে লিখলে এক্সাক্ট হতো, বাট যেহেতু অপশন এইভাবে ছিল ভর্তি পরীক্ষাতে, আমরা চেঞ্জ করতে পারতেছি না, শাস্তি চুক্তি হিসেবে আমরা সঠিক উত্তর নিব। তাহলে এটা হচ্ছে বিভিন্ন চুক্তি, কনভেনশন, এইগুলা থেকে, ঠিক আছে। চুক্তি, কনভেনশন, যুদ্ধ, এইগুলা, বিপ্লব, এগুলা নিয়ে যে টপিকটা, সেখান থেকে করা কোশ্চেন এটা। এবং আমরা সম্পর্কিত আরো কিছু তথ্য দেখি। জাতিসংঘের মানবাধিকার সনদ 10 ডিসেম্বর 1948 স্বাক্ষরিত হয়, 30টা ধারা আছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সনদ। এই যে সন্ধি, সনদ, এগুলা কাছাকাছি অংশ। বিল অফ রাইটস বলা হয় ব্রিটিশ বিল অফ রাইটসকে। জেনেভা কনভেনশন হচ্ছে যুদ্ধবন্দী, যুদ্ধাহত নারী ও শিশুপতি আচরণ নিয়ে 4টি চুক্তি। তাহলে জেনেভা কনভেনশনের চুক্তি সংখ্যা হচ্ছে টোটাল 4টি চুক্তি একত্রে জেনেভা কনভেনশনের অন্তর্ভুক্ত। লুজন চুক্তি হচ্ছে তুরস্কের সীমান্ত নির্ধারিত করার চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তি হচ্ছে আরব ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি। আমরা জানি যে আরব ইসরায়েল নামে 4টা যুদ্ধ হয়েছে, এবং চতুর্থ যুদ্ধ শেষে একটা শান্তি চুক্তি সেখানে হয় মিশর এবং ইসরায়েলের মধ্যে। মিশরের ওই সময়কার প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এই চুক্তি করেছিলেন, এবং ক্যাম্প ডেভিড চুক্তির কারণে আনোয়ার সাদাতকে নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তিতে, ঠিক আছে। আচ্ছা, এবং আনোয়ার সাদাত এই চুক্তি করার কারণে তিনি মুসলিম বিশ্বে খুব বেশি সমালোচিত হয়েছিলেন, কারণ এই চুক্তির আসলে ছিল মুসলমানদের জন্য ক্ষতিকর। অন্যান্য চুক্তির মধ্যে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটিজ, অর্থাৎ এই যে সামরিক যে অস্ত্রশস্ত্র, এগুলো বা পারমাণবিক অস্ত্র পরিবেশন করা যাবে না। সাল্ট 1, সাল্ট 2, এটা হচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দুইটা চুক্তি, যার মাধ্যমে রাশিয়া সাল্ট 1 এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র হ্রাস করবে, সাল্ট 2 এর মাধ্যমে এই যে অনেক দূরে ক্ষেপণযোগ্য, ঠিক আছে, যে পারমাণবিক অস্ত্রগুলো আছে, ঠিক আছে, ক্ষেপণাস্ত্র যেগুলোকে আমরা বলি, এইগুলো হ্রাস করবে। সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের যে ইচ্ছা রকম পরীক্ষা, এটা চালানো যাবে না। তারপর স্টার্ট 2 চুক্তি, এটা দিয়েও সারা বিশ্বে যে অস্ত্র উৎপাদন সেটা কমানোর জন্য। ভার্সাই চুক্তি 2টা। প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে কি হয়? যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা দেয় যুক্তরাজ্য, এবং দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। তারপর সেনজেন চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ভিসা ফ্রি চলাচলের জন্য চুক্তি। রোম শান্তি চুক্তি হিসেবে যেটা আমরা জানি,
প্যারিস শান্তি চুক্তি, প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে হচ্ছে এই যে ইয়া করা হয়, বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। আলজিয়ার্স চুক্তি, তারপর হচ্ছে তাশখান্ত চুক্তি। আচ্ছা, এই তাশখান্ত চুক্তিটা ইম্পর্টেন্ট এখানে। তাশখান্ত চুক্তি হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে 1965 সালের যুদ্ধ হয়, সেই যুদ্ধের নিরসন হয় তাশখান্ত চুক্তির মাধ্যমে, শান্তি চুক্তি হয়। তারপরের কোশ্চেন, 2025 সালে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের প্রতিপাদ্য ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, প্রসপারিটি অ্যান্ড কোঅপারেশন, প্রসপারাস, রিজাইল্যান্ট অ্যান্ড ওপেন বিমস্টেক, রিজিওনাল কানেক্টিভিটি অ্যান্ড ট্রেড এক্সপ্যানশন, এনশিওরিং পিস অ্যান্ড সিকিউরিটি। এখানে বিমস্টেক বানানটা একটু ভুল হয়েছে, বিমস্টেক বানানো হচ্ছে BIMSTEC, বিমস্টেক। আচ্ছা, বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভস ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটা হচ্ছে পূর্ণরূপ। অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভস অর্থাৎ বঙ্গোপসাগর তীরবর্তী যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা চুক্তি। এখানে মাল্টি সেক্টরাল, বিভিন্ন ক্ষেত্রে ট্রেড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন অর্থাৎ বাণিজ্য এবং অর্থনীতি ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। বর্তমানে বিমস্টেকের সদস্য রাষ্ট্র হচ্ছে 7টা। বিমস্টেক যখন প্রথম প্রতিষ্ঠিত হয় নাম ছিল বিস্ট ইসি, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তারপর যখন মিয়ানমার আসলো, এর সাথে মিয়ানমার যুক্ত হলো, তখন এটার নাম হলো মিয়ানমার আসলো বিমস্টেক, এমন নাম করা হলো, বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, তারপর যখন আরো দেশগুলো আসলো, নেপাল, ভুটানের মধ্যে চলে আসলো, এখানে কয়টা দেশ দেখো, এখানে হচ্ছে 5টা দেশ। তারপর নেপাল, ভুটান যুক্ত হয়ে গেল, তখন এই নামটা কিভাবে রাখা যায় না, যে কারণে এটার যে পূর্ণরূপটাই সেটা চেঞ্জ করা হলো। তখন নামকরণ করা হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভস ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এভাবে নামটা তখন চেঞ্জ করা হলো। বর্তমানে 7টা সদস্য দেশ, এখানে 5টা, এবং তার সাথে নেপাল এবং ভুটান যুক্ত হয়ে 7টা সদস্য রাষ্ট্র হয়েছে। এবং 2025-এর যে সম্মেলনটা হয়েছে তার পূর্ণরূপ ছিল প্রসপারাস, রিজাইল্যান্ট অ্যান্ড ওপেন বিমস্টেক। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আমরা আরো দেখবো যে আরো কিছু সম্মেলন নিয়ে। 47তম আসিয়ান সম্মেলন, যেটা রিসেন্টলি হয়েছে, এই সম্মেলন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। 43তম ইউনেস্কো সামিট, যেটা সমরখান্দ, উজবেকিস্তানে অনুষ্ঠিত হয়েছে। 13 অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য ছিল সমন্বিত উদ্যোগ প্রতিরোধকারী দুর্যোগ। অর্থাৎ এই যে বিভিন্ন সম্মেলনগুলো কখন হচ্ছে এবং বিভিন্ন সম্মেলনের যে প্রতিপাদ্য বিষয়গুলো ছিল, এগুলো নিয়ে আমাদের একটু লেখাপড়া করতে হবে। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিচের কোন পদক পেয়েছেন? স্বাধীনতা পুরস্কার, জাতীয় ক্রীড়া পুরস্কার, 21শে পদক, নাকি বেগম রোকেয়া পদক? এই কোশ্চেনটা অনেক বিষয়কে রিলেট করে। এটা খেলাধুলাকে রিলেট করে, এটা পদক পুরস্কারকে রিলেট করে, এটা হচ্ছে নারী বিশ্বকে রিলেট করে। তো এটাকে আমরা মেজরলি রাখবো হচ্ছে নারী বিশ্ব হিসাবে, ঠিক আছে? কারণ স্পোর্টস একটা টপিক আমরা দেখেছি, বাট নারী সম্পর্কিত বিষয় নিয়ে গুচ্ছ কোশ্চেন করবে। আবার এই যে পদক পুরস্কার, এটাও গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? তার মানে এইখান থেকে আমরা 3টা টপিক পাচ্ছি। যেহেতু স্পোর্টস আমরা একবার বলেছি, তো আমরা এটাকে নারী বিশ্ব এবং পদক পুরস্কার থেকে নিচ্ছি। এবং সম্প্রতি মানে গুচ্ছের যখন ভর্তি পরীক্ষা হয়েছিল গত বছর, ওই সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল 21শে পদক পেয়েছিল। সঠিক উত্তর হচ্ছে 21শে পদক। তার মানে এখান থেকে হিসাব করলে আমরা এটা পাচ্ছি পদক পুরস্কারের টপিক থেকে, আবার এখান থেকে হিসাব করে নারী বিশ্ব অথবা তোমার স্পোর্টস থেকে, ঠিক আছে? তার মানে আমি এটা হচ্ছে স্পোর্টস বাদ দিয়ে নারী বিশ্ব পদ থেকে নিচ্ছি। তো এ সম্পর্কিত তথ্য মানে স্পোর্টস সম্পর্কিত তথ্য পূর্বে আলোচনা করা হয়েছে, এর জন্য আলোচনা করা হচ্ছে না। পরের কোশ্চেন, উইঘুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী? ভুটান, কম্বোডিয়া, নেপাল, নাকি চীন? আন্তর্জাতিক বিভিন্ন নিগোষ্ঠী আছে যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনেক নিগোষ্ঠী আছে। তো গত বছর বাংলাদেশের নিগোষ্ঠী থেকে কোশ্চেন না এসেছে হচ্ছে আন্তর্জাতিক থেকে। এবং উইঘুর হচ্ছে চীনের একটা সম্প্রদায়ের নাম। এরা মুসলিম সম্প্রদায় এবং চীনের জিনজিয়াং প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতি হচ্ছে উইঘুর সম্প্রদায়। এবং তাদেরকে নিয়ে অনেক পলিটিক্স হয়েছে, কারণ তারা স্বাধীনতা চায় চীন থেকে। চীনের অনেক প্রদেশ যেমন তিব্বত স্বাধীনতা চায়, উইঘুর স্বাধীনতা চায়, অনেক স্টেট আছে যারা স্বাধীনতা চায়। তার মধ্যে একটা হচ্ছে এই জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়। এবং আমরা আরো অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী দেখবো, আন্তর্জাতিক নৃতাত্ত্বিক গোষ্ঠী এইখানে, যারা বিভিন্ন দেশে বসবাস করে এবং ভর্তি পরীক্ষায় আসার মতো। যেমন পশতুন জাতি আফগানিস্তানে, তারপর চেচেন কোজাক্স রাশিয়াতে, দ্রুজ জাতি সিরিয়া এবং লেবাননে, গোর্খা নেপাল ও ভারতের, কুর্দি তুরস্ক, ইরাক এবং ইরান। এই গোর্খা হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীতে অবদান রাখার জন্য খুব বেশি আলোচিত। গোর্খা জাতি খুবই সাহসী জাতি, তারা হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীতে বিপুল হারে যোগ দিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরা অসীম বীরত্বের নজির রেখেছিল।
কুর্দি জাতি তুরস্ক, ইরাক এবং ইরানের মধ্যে এরা বসবাস করে এবং দীর্ঘদিন ধরে তারা কুর্দিস্তান নামে স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন করতেছে। তাতার, সাইবেরিয়া, তুর্কমেনিস্তান, এখানে তুর্কমেন লেখা হয়েছে জায়গা সংকটের কারণে, এটা হচ্ছে তুর্কমেনিস্তান, মূলত তাতার জাতি বসবাস করে। ইয়াজিদি জাতি ইরাকে বসবাস করে। মাওবাদী নেপাল এবং ভারতের একটা উগ্রপন্থী জাতি। টোরা হচ্ছে নীলগিরি ভারতের। শেরপা যারা পর্বত আরোহণে অনেক বেশি দক্ষ, তারা নেপালের জাতি। আইনু জাতি জাপানের। নাগা, মেইতেই মণিপুর ভারত। কুকি যেটা মিয়ানমারের চীন প্রদেশে, মানে এই চীন কিন্তু চায়না না, বুঝছো, এটা হচ্ছে মিয়ানমারের চীন প্রদেশ। কুকি জাতি বসবাস করে এবং পাকিস্তানের আফ্রিদি জাতি। পরে আমরা আরো দেখব পিগমি জাতি, আফ্রিকা দক্ষিণ, এখানে দক্ষিণ লেখা হয়েছে মানে দক্ষিণ আফ্রিকা না, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ ভাগে। তারপর হটেনটট জাতি পশ্চিম আফ্রিকাতে। জুলু, কুলু, বান্টু দক্ষিণ আফ্রিকার জাতি। হুতু তুৎসি রুয়ান্ডা এবং বুরুন্ডির মধ্যে বিবাদবান দুইটা জাতি, অর্থাৎ এই দুইটা দেশেদের বসবাস এবং হুতু এবং তুৎসির মধ্যে বিবাদ আছে। তুয়ারেগ মালিতে বসবাস করে। বুশম্যান বতসোয়ানাতে বসবাস করে। এস্কিমো জাতি গ্রিনল্যান্ডে বসবাস করে। এই যে আমরা দেখি বরফের ঘর তৈরি করে যে জাতি থাকে, ইগলু তৈরি করে, তারা হচ্ছে মূলত এস্কিমো জাতি। ভাইকিং নরওয়েতে বসবাস করে। মেজিয়ার্স হাঙ্গেরিতে বসবাস করে। মাউরি এবং কিউই খুবই গুরুত্বপূর্ণ, নিউজিল্যান্ডে বসবাস করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অ্যাবরজিন অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার আদিবাসী তারা। হিসপানিক যুক্তরাষ্ট্রে, রেড ইন্ডিয়ান যুক্তরাষ্ট্রে। এই জাতিগোষ্ঠীগুলো মূলত আমাদের একটু মনে রাখতে হবে, ভর্তি পরীক্ষাতে এর মধ্যেই আসবে, পড়লেই মনে থাকবে এগুলো আশা করা যায়। এরপরে আসি G7 কোন ধরনের সংগঠন? আঞ্চলিক, অর্থনৈতিক, সামরিক নাকি রাজনৈতিক? G7 এর ফুল ফর্ম হচ্ছে গ্রুপ অফ সেভেন, গ্রুপ অফ সেভেন, ঠিক আছে। তো এই G7 একসময় ছিল G8, পরবর্তী 2014 সালে রাশিয়াকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ 2014 সালে রাশিয়া জোরপূর্বক ইউক্রেনের দ্বীপ দখল করে নেয় এবং তারপরে হচ্ছে মূলত রাশিয়াকে এখান থেকে বের করে দেওয়া হয়। এবং তারপর এটা G7 সারা বিশ্বের অর্থনীতিতে যে শক্তিশালী 7টা দেশ আছে, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, এই যে এইসব দেশগুলা, জাপান আছে বা একমাত্র এশিয়ান দেশ হিসেবে, এই 7টা দেশ, এই 7টা দেশের সংগঠন হচ্ছে G7। তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক সংগঠন, সারা বিশ্বে অর্থনীতিতে টপ 7 কান্ট্রিজের সংগঠন G7। তাহলে এটাও জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন থেকে। তো আমরা এখানে একটু ক্লাসিফিকেশন দেখাবো যে কোন সংগঠনগুলো অর্থনৈতিক, কোনগুলো সামরিক, কোনগুলো আঞ্চলিক, এমন ভাবে আমরা দেখাবো। অর্থনৈতিক সংস্থার মধ্যে বিমস্টেক, এটা আলোচনা করা হয়েছে। ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যে পেট্রোলিয়াম এক্সপোর্ট করে যেসব দেশগুলো তাদের সংগঠন। D8 ডেভেলপিং 8, G7 নিয়ে আলোচনা করলাম। ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিক্স, এটা খুবই আলোচিত একটা সংগঠন। তারপর হচ্ছে NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিক্সেরই ব্যাংক এটা। তারপর IPEF, G20 গ্রুপ অফ 20, AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। তারপর SCO, বেলানাস, এইগুলা হচ্ছে মূলত সবই অর্থনৈতিক সংগঠন। আচ্ছা, এই সবকিছু বিস্তারিত আমরা ক্লাসে পড়বো, এখানে খুবই সামারি আলোচনা করতেছি। সামরিক সংগঠনের মধ্যে আছে ন্যাটো, ওয়ারসো প্যাক্ট, রাশিয়া যেটা তৈরি করেছিল মূলত সোভিয়েত ইউনিয়ন। তারপর ইন্টারপোল, এটা হচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে পুলিশি সংগঠন। তারপর কোয়াড, কোয়ালাটারাল সিকিউরিটি ডায়ালগ যেটাকে বলা হয়, 4টা দেশের মধ্যে সামরিক একটা চুক্তি হয়েছে। 4টা দেশ কোনটা? ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, এবং আরেকটা দেশ হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আরেকটা সম্ভবত হচ্ছে যুক্তরাজ্য। এই 4টা দেশের মধ্যে যে চুক্তি হয়েছে সামরিক সংস্থা, সেটা হচ্ছে কোয়াড। অকুস বা অকাস চুক্তি, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকে অ্যান্ড ইউএস, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউএসএ, 3টা দেশের মধ্যে। আনজুস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। PBP, পার্টনার্স অফ ব্লু প্যাসিফিক, এই সব কিছুই হচ্ছে সামরিক সংস্থা। আঞ্চলিক সহযোগিতা সংস্থার মধ্যে আছে সার্ক, আমাদের বাংলাদেশ যেটা সদস্য, আসিয়ানের সদস্য বাংলাদেশ না। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, আসিয়ান হচ্ছে সেই সংগঠন। আরব লীগ, গালফ কান্ট্রিজ কাউন্সিল, এটা হচ্ছে GCC। AU হচ্ছে আমেরিকান ইউনিয়ন, সরি আফ্রিকান ইউনিয়ন। তারপর হচ্ছে CDAP, OAS, অস্ট্রেলিয়ার যে ওশেনিয়ার যে দেশগুলো আছে, সরি আমেরিকার যে দেশগুলো আছে, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, এইগুলো নিয়ে হচ্ছে OAS। এগুলো সবই হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা। রাজনৈতিক সংস্থার মধ্যে আছে কমনওয়েলথ, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এবং নন অ্যালাইন মুভমেন্ট, এগুলো সবই হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা। মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে আছে রোটারি, বয়েজ স্কাউট, লায়ন্স ক্লাব, অক্সফাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রিনপিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন। আরবিস হচ্ছে চিকিৎসা বিষয়ক। হিউম্যান রাইটস ওয়াচ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আপরাইজিং, সবই হচ্ছে মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। বিডিআর হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়? 21 ফেব্রুয়ারি 2007, 23 ফেব্রুয়ারি 2008, 28 ফেব্রুয়ারি 9 নাকি 25 ফেব্রুয়ারি 9? কোন সময় হয়? এটা খুবই সাম্প্রতিক তথ্য না, এটা বাংলাদেশে, বাট এই জাতীয় কোশ্চেন শুরু হয়েছে রিসেন্টলি।
শেখ হাসিনা সরকার পতনের পর থেকে। এটা 25 ফেব্রুয়ারি 2009, বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর অন্তর্ভুক্ত। এটা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইতিহাস এটা, ঠিক আছে। এটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জাতীয় ইতিহাস বা বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর মধ্যে ইনক্লুড করা যায়। এবং এখানে 3টা তথ্য তোমাদেরকে জেনে রাখতে হবে। একটা হচ্ছে বাংলাদেশের জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে 25 ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্টে ঘোষণা করা হয়েছে, এবং যেটা 36 জুলাই, মূলত জুলাই শহীদ দিবস হিসেবে 16 জুলাইকে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, পরে কোশ্চেন, সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতাকে, বারবার ভর্তি পরীক্ষাতে আসা কোশ্চেন। সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতাকে অ্যালেন গিন্সবার্গ, জর্জ হ্যারিসন, শামসুর রহমান নাকি আল মাহমুদ? সেপ্টেম্বর অন যশোর রোড মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের কবিতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বর্বরতা সেটা দেখে তিনি এই কবিতাটা লিখেছিলেন। যশোর সীমান্ত দিয়ে ভারতে যে আশ্রয় প্রার্থীরা প্রবেশ করেছিল সেটা নিয়েই মূলত এই কবিতাটা লেখা হয়েছিল মার্কিন কবির। তো এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক কোশ্চেন। মুক্তিযুদ্ধ থেকে তো অবশ্যই কোশ্চেন আসবে, অবশ্যই কোশ্চেন আসবে। এবং মুক্তিযুদ্ধে অন্যান্য বিদেশিদের অবদান, ওডারল্যান্ড বা অন্যান্য সাংবাদিক বা হচ্ছে জর্জ হ্যারিসন, তাদের অবদানগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। তো কিছু তথ্য এখানে অ্যাড করা হয়েছে। দেখো, মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যান্য গান বা কবিতা এগুলো লেখা হয়েছে এখানে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটার রচয়িতা হচ্ছেন, গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার, এবং আপেল মাহমুদ হচ্ছেন তার সুরকার। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটা গোবিন্দ হালদারের লেখা। এক নদী রক্ত পেরিয়ে খান আতাউর রহমানের লেখা। সংগ্রাম, হাগর নদীর গ্রেনেড, ধ্রুবতারা, এগুলো সব হচ্ছে চলচ্চিত্র, এই সবই হচ্ছে মুভি। এই মুভিগুলোর পরিচালক হচ্ছেন কে? চাষী নজরুল ইসলাম। ধীরে বহে মেঘনা, আলমগীর কবির, এই চলচ্চিত্র, এগুলো সবই চলচ্চিত্র। তারপর নদীর নাম মধুমতি, জীবন ঢুলি, এগুলো হচ্ছে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র। পরে কোশ্চেন, আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? নৃত্যনাট্য, কথা সাহিত্য, কবিতা নাকি উপন্যাস? সোনালী কাবিন একটা বিখ্যাত কবিতার নাম। আল মাহমুদের বিখ্যাত একটা কবিতার নাম হচ্ছে সোনালী কাবিন। তাহলে এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি, শিল্প সাহিত্য সংস্কৃতি, এই টপিক থেকে কোশ্চেনটা করছে। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এই কোশ্চেনটা করছে। এবং বিভিন্ন চলচ্চিত্রের পরিচালক, বিভিন্ন গানের সুরকার, গীতিকার, বিভিন্ন চিত্রকর্মকে এঁকেছেন সেটা, বা বিভিন্ন সাহিত্য কে রচনা করেছেন, এগুলা থেকে কোশ্চেন আসবে। তো আমরা এইখানে কিছু জাস্ট দিয়েছি, বাট এটা হিউজলি আমরা ক্লাসেই পড়বো। রাইফেল রুটি অরাত, এটা উপন্যাসটা লিখেছেন আনোয়ার পাশা। দেয়াল উপন্যাস লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। জীবন থেকে নেয়া চলচ্চিত্র জহির রায়হানের লেখা। চর দখল, এটা চিত্রকর্ম এস এম সুলতানের। কবর কবিতা জসিমউদ্দিনের। কবর নাটক মুনির চৌধুরীর। এগুলো বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, আমরা খুব ফাস্ট যাচ্ছি একটু। তো সবকিছু ক্লাসে পড়বো, এবং শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যে এমন কোশ্চেন ভর্তি পরীক্ষাতে আসবে এটা তোমাদেরকে একটু জানানো হলো। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তোমরা সবাই জানো এটা, যে পাবনার রূপপুরে মূলত রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ শুরু হয়েছে, চলছে, প্রায় শেষ। এবং এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর অন্তর্ভুক্ত। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর অন্তর্ভুক্ত। এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বা প্রকল্পগুলো আছে, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে মহেশখালী, কক্সবাজার, কয়লা দ্বারা পরিচালিত হয়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল, বাগেরহাট, পশুর নদীর তীরে এটা, এবং এইটাও মূলত কয়লা দ্বারা চালিত হয়। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালীর কলাপাড়া ইউনিয়নে আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত। এটা একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই, রাঙামাটি জেলার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এটা তৈরি করা হয়েছে, এবং কর্ণফুলী নদীর উৎপত্তি বাংলাদেশের মধ্যেই। নিচের কোনটি 3 জিরোস তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্ব 3 জিরোস থিওরি এর অন্তর্ভুক্ত নয় কোনটি? তোমরা এটা সহজে মনে রাখবা এভাবে, PUC 3 জিরোস থিওরি, ঠিক আছে। 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন এমিশন, ঠিক আছে, এভাবে মনে রাখবে PUC। তার মানে দেখো যে এটা আছে, এটা আছে, নাই কোনটা? 0 হাঙ্গার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এমন বিভিন্ন থিওরি থেকে তোমাকে কোশ্চেন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে এই বছর নাও আসতে পারে, বাট অন্যান্য থিওরিগুলো তো গুরুত্বপূর্ণ। যেমন তাহলে এই টপিকটার নামই হচ্ছে কি? বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব, ঠিক আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এইসব টপিক থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, আরো কিছু তত্ত্ব আছে। কাম্য জনসংখ্যা তত্ত্ব দিয়েছেন জন ডাল্টন। সামাজিক চুক্তি মতবাদ দিয়েছেন রুশো। গ্লোবাল ভিলেজ তত্ত্ব মার্শাল ম্যাকলুহান। বংশগতির জনক গ্রেগর জোহান ম্যান্ডেল। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। সামাজিক বিবর্তনবাদের জনক হারবার্ট স্পেন্সার। গণতন্ত্রের জনক অ্যারিস্টটল। পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমার। তো এই যে এমন বিভিন্ন তত্ত্বের জনক, ক্লাসে বিস্তারিত পড়বো।
বাট এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি নাকি পলি মাটি? এঁটেল মাটির কণাগুলো খুবই সূক্ষ্ম, যে কারণে কণাগুলোর মধ্যে যে বন্ধন শক্তি সেটা খুবই স্ট্রং এবং ছিদ্রের পরিমাণ সবচেয়ে কম, যে কারণে এঁটেল মাটি সবচেয়ে বেশি পরিমাণে পানি ধারণ করতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এঁটেল মাটি। এবং এই কোশ্চেনটা হচ্ছে কি দৈনন্দিন বিজ্ঞান থেকে, দৈনন্দিন বিজ্ঞান। তাহলে দেখো দৈনন্দিন বিজ্ঞান টপিকটা অন্যান্য ইউনিভার্সিটিতে কম গুরুত্বপূর্ণ হলেও বা ঢাকা ইউনিভার্সিটির জন্য যারা পড়েছিল তাদের জন্য কম গুরুত্বপূর্ণ হলেও এখানে অবশ্যই কোশ্চেন আসবে। এবং দৈনন্দিন বিজ্ঞানের কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে। দেখো যে গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, বিভিন্ন ফলে বিভিন্ন অ্যাসিড আছে, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, ইনসুলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, অক্সিজেন বেশি থাকে সাগরের পানিতে, টেলিভিশন তরঙ্গ ব্যবহৃত হয় রেডিও ওয়েবে। ঠিক আছে, টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহার হয় সেটা হচ্ছে রেডিও ওয়েভ। ওকে, তো এমন কোশ্চেন আরো ক্লাসে পড়বো আমরা, বাট এগুলো কিছু স্যাম্পল। নিচের কোনটি এলন মাস্কের সাথে সম্পর্কিত নয়? হোয়াটসঅ্যাপ, টুইটার, স্পেসএক্স নাকি টেসলা? আচ্ছা দেখো এখানে টুইটার এলন মাস্ক কিনে নিয়েছেন, স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা হচ্ছে এলন মাস্ক এবং টেসলা হচ্ছে তারই একটা ব্র্যান্ড। আচ্ছা, বাট হোয়াটসঅ্যাপ হচ্ছে মেটা ইনকর্পোরেশনের একটা প্রোডাক্ট। তো মেটার মালিককে, মেটার মালিক আমরা জানি হচ্ছে মার্ক জাকারবার্গ। তার মানে এই হোয়াটসঅ্যাপের সাথে এলন মাস্কের কোনো সম্পর্ক নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো এই যে এই কোশ্চেনটা আসলো এটা হচ্ছে আমাদের কম্পিউটার প্রযুক্তি বা কম্পিউটার বিজ্ঞান থেকে করা কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান। এই কম্পিউটার বিজ্ঞান এবং আইসিটির মধ্যে সামান্য ডিফারেন্স আছে। কম্পিউটার বিজ্ঞান বেসিক থেকে করে, ডিরেক্ট টেক্সট বইয়ের সাথে মিল থাকে না। যেমন তোমাকে বললো ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা কত? 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত। 5G ইন্টারনেট চালু করে প্রথম হচ্ছে জাপান, জুম তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এই জুম তৈরি করেছে কোন দেশ? এটা অনেকে কনফিউশন হতে পারে, কারণ জুমের যিনি প্রতিষ্ঠাতা তিনি মূলত একজন চীনা নাগরিক বা চীনের বংশোদ্ভূত, সেই কারণে অনেকে চীন মনে করতে পারেন, কিন্তু জুম আসলে যুক্তরাষ্ট্রের তৈরি, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন হটস্পট হলো তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। ইমেইল আবিষ্কার করেছেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন বা রে টমলিনসন যাকে বলা হয়। অ্যানশিয়েন্ট সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে? কার্ল মার্কস, অগাস্ট কোথ, ম্যাক্স ওয়েবার নাকি এলএইচ মর্গান? অ্যানশিয়েন্ট সোসাইটি। দেখো কার্ল মার্কস হচ্ছেন সমাজতন্ত্রের জনক এবং তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ডাস ক্যাপিটাল। ডাস ক্যাপিটাল হচ্ছে তার বিখ্যাত বইয়ের নাম এবং ক্লাস স্ট্রাগল থিওরি তার বিখ্যাত থিওরি। অগাস্ট কোথ হচ্ছেন সমাজবিজ্ঞানের জনক, সোসিওলজির জনক। ম্যাক্স ওয়েবার হচ্ছেন আমলাতন্ত্রের জনক, তাই না? আচ্ছা, তো এখন এই যে লাস্ট যে অপশনটা এলএইচ মর্গান, এটা হচ্ছে কারেক্ট আনসার। তিনি দ্য আনশাইন সোসাইটি এই বইটা লিখেছেন। তাহলে যে বিভিন্ন গ্রন্থ উক্তি, ঠিক আছে, এখান থেকে আসলো না কোশ্চেনটা? গ্রন্থ উক্তি তত্ত্ব এখান থেকে এসেছে। আচ্ছা, এখানে আগের স্লাইডটা কপি পেস্ট হয়ে গেছে, এর জন্য সরি, এই অ্যাডিশনাল তথ্যটা এখানে আসে নাই, আগের তথ্যটা এখানে চলে এসেছে। এবার আমরা দেখি যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু উক্তিটি কার? অ্যাডাম স্মিথ, ম্যাক্স ওয়েবার, বার্ট্রান্ড রাসেল নাকি পিটার অ্যাবেলার্ড? তো এই বাকিগুলা কেন উত্তর না এটা তো এখানে ডিটারমিন করা যায় না, অন্যদের বিভিন্ন উক্তি আছে, গুরুত্বপূর্ণ উক্তি, সেগুলো আমরা দেখব। বাট এই যে যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু, এই উক্তিটা করেছেন বার্ট্রান্ড রাসেল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এমন বিভিন্ন উক্তি গ্রন্থ থেকে দেখো অনেকগুলা কোশ্চেন আসছে। তারও কিছু গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর, এটা অধ্যাপক নার্স বলেছেন। মুনাফা হচ্ছে উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের পুরস্কার, এটা অধ্যাপক মার্শাল বলেছেন। জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, এটা জেজাক রুশো বলেছেন। নলেজ ইজ পাওয়ার, এটা ফ্রান্সিস বেকন বলেছেন। তো এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি ক্লাসে পড়বো যেগুলো থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে দেখো গ্রন্থ, উক্তি, ব্যক্তি, তত্ত্ব, এগুলো থেকে 3-4টা কোশ্চেন চলে এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনককে? মার্ভিন মিনস্কি, গুগলিয়েলমো মার্কনি, বিল গেটস নাকি জন ম্যাকার্থি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে অনেকেই যুক্ত ছিলেন, কিন্তু তার মধ্যে জন ম্যাকার্থি হচ্ছেন সবচেয়ে আলোচিত। আচ্ছা, গুগলিয়েলমো মার্কনি রেডিও তরঙ্গ আবিষ্কার করেছেন। বিল গেটস এই যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, তারপরে হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস না, এটা ভুল বললাম। আর জন ম্যাকার্থি হচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল প্রবক্তা। তাহলে সঠিক উত্তর হচ্ছে জন ম্যাকার্থি। তাহলে এই যে কোশ্চেনটা আসলো, এটাও আসলো কম্পিউটার বিজ্ঞান থেকে, তাই না? এটাও আসলো হচ্ছে কম্পিউটার বিজ্ঞান থেকে। আচ্ছা, তাহলে কম্পিউটার বিজ্ঞান আলোচিত হয়েছে, এটা নিয়ে আর কথা বলতেছি না। আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? আইএসবিএন একটা পরিভাষা, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। মানে যত আমরা বই প্রকাশ করতেছি তার একটা সিরিয়াল নম্বর থাকে, ইন্টারন্যাশনালি রেকগনাইজড, যেটা হচ্ছে আইএসবিএন। এটা তাহলে বুঝতে পারতেছো এটা বই প্রকাশনার সাথে সম্পর্কিত। তো এমন আরো অনেক পরিভাষা আছে, যেমন সাহিত্যিক পরিভাষার মধ্যে ব্লু বুকস হচ্ছে কি ওই যে পবিত্র লিপি যেটা বলা হয় ব্রিটিশ শাসন আমলে, সেটা।
বিবলিওগ্রাফি, বইয়ের যে দেওয়া থাকে, নিঘণ্ট দেওয়া থাকে সেটা, থিসরাস, রাজনৈতিক পরিভাষার মধ্যে শোভেনিজম অর্থাৎ উগ্র দেশপ্রেম, শ্বেতপত্র, সরকারি বিল যখন প্রকাশ্যে নিয়ে আসা হয় সেটা, স্ট্র ভোট, ক্রস ভোটিং, ফোর্থ স্টেট, ডি জুরি, ইন্ডেমনিটি, বাই ইলেকশন, বাফার স্টেট, স্যাটেলাইট স্টেট, অ্যাজাইলাম, দাতাত। দাতাত শব্দের অর্থ হচ্ছে শান্তি স্থাপন করা। বাকিগুলো পারবা। এই যে অ্যাজাইলাম কি, রাজনৈতিক আশ্রয় নেওয়া। স্যাটেলাইট স্টেট কি, বড় একটা রাষ্ট্রের সাথে ছোট একটা রাষ্ট্রের অবস্থান, যেমন ভারতের সাথে নেপালের অবস্থান। বাফার স্টেট, যেটা শক্তিশালী রাষ্ট্রের মাঝে দুর্বল রাষ্ট্র, ঠিক আছে, সেটাকে বলে বাফার স্টেট। বাই ইলেকশন, উপনির্বাচন। ইন্ডেমনিটি মানে কাউকে কোনো মুক্তি দেওয়া, দায় মুক্তি দেওয়া, ঠিক আছে। ডিজুরি, আইনত, ঠিক আছে। ফোর্থ স্টেট হচ্ছে সংবাদপত্রকে বোঝায়। ক্রস ভোটিং মানে তুমি হচ্ছে নিজ দলের বাইরে গিয়ে অন্য দলকে সংসদে যখন ভোট দাও, এগুলো সহজে তোমরা পারবে, ক্লাসে পড়ানো হবে। প্লেবিসাইট হচ্ছে গণভোট, রেফারেন্ডাম হচ্ছে গণভোট, দুইটাই সেম, গণভোট। আচ্ছা, কূটনৈতিক পরিভাষার মধ্যে আছে অ্যাম্বাসেডর, পার্সোনা নন গ্রাটা, অর্থাৎ কাউকে যদি করা হয়, অবাঞ্ছিত ঘোষণা করা হয় কোনো কূটনীতিককে, সেটাকে বলে পার্সোনা নন গ্রাটা। এক্সট্রাডিশন হচ্ছে অপরাধী প্রত্যাবর্তন চুক্তি, এটা হচ্ছে এক্সট্রাডিশন, ঠিক আছে, এক্সট্রাডিশন ট্রিটি বলা হয়। পরের কোশ্চেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম কি? উন্নত মমশির, অকুত ভয়, বিদ্রোহী নাকি দুরন্ত? এটা তোমরা বিভিন্ন জায়গাতে দেখেছো। উন্নত মমশির হচ্ছে আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম, এবং এটা শহীদ কবির, চিত্রশিল্পী শহীদ কবির এটা অঙ্কন করেছেন। এবং এটা বিভিন্ন জায়গাতে তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো। তো এমন বিভিন্ন চিত্রকর্ম থেকে কোশ্চেন আসবে, সেটা আলাদা। বাট এটা যেহেতু জুলাই আন্দোলনের সাথে জড়িত, তো সেখান থেকে কিছু তথ্য এখানে দেওয়া আছে যে আবু সাইদ শহীদ হন 16 জুলাই 2024, কমপ্লিট শাটডাউন হয় 17 জুলাই 2024, মার্চ ফর জাস্টিস 30 জুলাই 2024, জুলাই গণঅভ্যুত্থান দিবস 34 জুলাই বা 5 আগস্ট 2024। পরের কোশ্চেনে আমরা যাই। কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয়? কার্যকরণ নিয়মে, অভেদ নিয়মে, বিরোধ নিয়মে নাকি মধ্যাকর্ষণ নিয়মে? বা যে জোয়ার ভাটা হয় মূলত হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে চাঁদ এবং সূর্যের যে আকর্ষণ পৃথিবীর সাথে, সেটার কারণে। আরেকটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। তো মধ্যাকর্ষণ নিয়ম যেহেতু ডিরেক্টলি অপশনে আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই যে কোশ্চেনটা আসলো কোন টপিক থেকে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ভূগোল থেকে, ঠিক আছে, ভূগোল থেকে আমাদের মৌলিক জিকেরই একটা অংশ, মৌলিক জিকে থেকে করা কোশ্চেন, ঠিক আছে। তো এখন আমরা কিছু তথ্য দেখি জোয়ার ভাটা সম্পর্কিত। জোয়ার ভাটা 4 প্রকার: মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, তেজ কটাল বা ভরা কটাল একটা, আর মরা কটাল। জোয়ার ভাটার কারণ হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ, আর একটা হচ্ছে পৃথিবীর আবর্তন, যেটাই হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝতে পারলা, আরো বিস্তারিত পড়া হবে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন কাজটি করে? যুদ্ধাক্রান্ত এলাকায় কোনো পক্ষের সাথে যুদ্ধ করা, যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রশাসনকে সহায়তা করা, রাজনৈতিক অস্থির কোনো দেশের সরকারকে সহযোগিতা করা, নাকি জাতিসংঘে ত্রাণ বিতরণ করা। তো যেখানে যুদ্ধ চলতেছে সেখানে শান্তি স্থাপন করা, মানে যুদ্ধবিধ্বস্ত যে এলাকা তার প্রশাসনকে সহযোগিতা করা, ঠিক আছে। এইটাই হচ্ছে মূলত শান্তিরক্ষা বাহিনীর কাজ, ঠিক আছে। তো এই কোনো একটা পক্ষের হয়ে তারা যুদ্ধ করবে না, তারপর কোনো দেশের সরকারকে সহযোগিতা করা সেটা না, একটা নির্দিষ্ট সরকারের জন্য তারা কাজ করে না। ত্রাণ বিতরণ সেটা খুব ছোট কাজ। যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রশাসনকে সহযোগিতা করা, এটাই হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কাজ। তো এটাও জাতিসংঘ আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যেই পড়তেছে। তো এটা আলোচনা করা হয়েছে পূর্বে। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়, রান্নার জন্য শুধু তাপ নয় চাপেও কাজে লাগে, উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক। আসলে প্রেসার শব্দের অর্থ কি? প্রেসার শব্দের অর্থ হচ্ছে চাপ, তাই না? চাপ। তো যখন চাপ অনেক বেড়ে যায় তখন তরলের যে স্ফুটনাঙ্ক সেটা অনেক বেড়ে যায়, মানে অধিক প্রেসারে তরল তখন বাষ্পীভূত হয়, মানে তার মধ্যে টেম্পারেচারটা অনেক বেড়ে যায়। এটাই মূলত অপশন গতে বলা হচ্ছে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটা কারেক্ট আনসার। এবং এটাও দেখো দৈনন্দিন বিজ্ঞান থেকে। তাহলে দৈনন্দিন বিজ্ঞান থেকে দুইটা কোশ্চেন আসলো, আমরা দেখলাম। অনেক একাধিক কোশ্চেন দৈনন্দিন বিজ্ঞান থেকেও আসবে, এটা পূর্বে আলোচনা করা হয়েছে, এটা আলোচনা করতেছি না। পরের কোশ্চেন, ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি কি হবে? 2, 6, 12, 20, 30। একটা সিরিজ থেকে করা কোশ্চেন। পার্থক্যগুলো দেখো, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। তার মানে পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে। পরের সংখ্যাটা নিশ্চয়ই এখানে 12 পার্থক্য হবে। তার মানে 30 এর সাথে 12 যোগ করো, কত হচ্ছে? 42, 42। সঠিক উত্তর হচ্ছে 42। অপশন গতেই দেখো 42 দেওয়া আছে। তাহলে গণিত থেকে একটা কোশ্চেন আসলো, মানসিক দক্ষতা থেকেও আসতে পারে, এবার আসেনি বাট তোমাদের সময় অবশ্যই আসতে পারে। এবং গণিত থেকে ধারা, সংখ্যা, সম্ভাবনা, শতকরা, লাভ, ক্ষতি, এগুলো দেখতে হবে। আমাদের গণিতের যে ক্লাসগুলো হয়েছে সেখান থেকে অবশ্যই এই ক্লাসগুলো রেকর্ডেড করে নিবে, অবশ্যই করে নিবে, এবং সাথে মানসিক দক্ষতা আসবে, সেগুলো একটু দেখে নিবে। আচ্ছা,
কোন দুইজন বিজ্ঞানী 2024 সালে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার অর্জন করেছেন? জন জে হপফিল্ড, জিওফ্রি হিন্টন, অ্যালেক্স এইকিন, পেটার ওয়েলিস, ক্লার্ক ব্যারেট, থমাস বিনফোর্ড নাকি অ্যাডাম বোল্যান্ড, উইলিয়াম ডেলি? কে কে অর্জন করেছেন? দুইজন ব্যক্তি পেয়েছেন। 2024 সালে যে নোবেল পুরস্কার, এটা পদক পুরস্কারের অংশ, এটা হচ্ছে পদক পুরস্কার থেকে করা কোশ্চেন। এবং এই সময়ে আর্টিফিশিয়াল মেশিন লার্নিংয়ে অবদান রাখার জন্য নোবেল পেয়েছিলেন, অপশন কত যে দুজনের নাম দেওয়া আছে, হপফিল্ড এবং হিন্টন, এই দুইজন ব্যক্তি। আমরা যদি পুরো চার্টটা দেখি, নোবেল বিজয়ীদের চার্ট, চিকিৎসাতে পেয়েছিলেন মেরি ক্রনকো, তারপর হচ্ছে রামসডেল এবং সাকাগুচি জাপানের, এই তিনজন একত্রে পেয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানে। পদার্থবিজ্ঞানে জন ক্লার্ক, মিশেল জেভোরেট, তারপর হচ্ছে মার্টিনিস, এই তিনজন পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে। রসায়নে পেয়েছিলেন কিতাগাওয়া, রবসন এবং ইয়াগি। এই ওমর ইয়াগিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি একজন মুসলিম হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। এই নামটা তোমরা এখনো মনে রাখতে পারো, এখন আসতে পারে, যেহেতু নেক্সট নোবেলের আগে তোমাদের ভর্তি পরীক্ষা হবে। আচ্ছা, তো ওমর এম ইয়াগি একমাত্র মুসলিম হিসেবে এই বছর নোবেল পেয়েছেন, রসায়নে পেয়েছিলেন তিনি। আচ্ছা, তারপর আমরা দেখি সাহিত্যে পেয়েছিলেন লাসলো ক্রাসনোহারকাই, হাঙ্গেরি থেকে তিনি পেয়েছিলেন। তারপর অর্থনীতিতে জোয়েল মকিব, ফিলিপ আগিও এবং পিটার হাউইট অর্থনীতিতে পেয়েছিলেন। এবং শান্তিতে মারিয়া করিনা মাচাদো তিনি পেয়েছিলেন, সবচেয়ে আলোচিত তিনি ছিলেন। তো এইগুলো হচ্ছে গতবারের নোবেল পুরস্কার বিজয়ী লিস্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে 2025-এর নোবেল পুরস্কার, আর ওইটা ছিল 24-এর, মানে আগের বছরের। বাট এই বছরের লিস্ট হচ্ছে এটা, এবং এই লিস্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে, আগের লিস্ট থেকে না। ঠিক আছে, এবার আমরা দেখি সার্স CoV-2 এর পূর্ণরূপ কি? ঠিক আছে, দেখি আমরা। এটা একটা ভাইরাসজনিত রোগের নাম, এর পূর্ণরূপটা কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিমটম হয় না রোগের ক্ষেত্রে, এটা বাদ যাচ্ছে। তাহলে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, তাহলে এর মধ্যে পার্থক্য কোথায়? এটা হচ্ছে অ্যাকুরেট হয় না রোগের ক্ষেত্রে, অ্যাকিউট হয়। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম কোভিড ভাইরাস হয় না, কোভিড কোনো নাম না, কোভিড হচ্ছে করোনারই একটা সংক্ষিপ্ত ফর্ম, তাহলে এটা হচ্ছে না। সঠিক উত্তর হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, এটা হচ্ছে আমাদের এখানকার কারেক্ট আনসার, অপশন এ কারেক্ট আনসার। ওকে, আরো কিছু দেখি আমরা। এটা হচ্ছে মূলত দৈনন্দিন বিজ্ঞান থেকে করা, এটা হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান, অনেকগুলো এসেছে তাই না, দৈনন্দিন বিজ্ঞান, রোগ বিজ্ঞান, এগুলো থেকে। আচ্ছা, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন, রেশম পোকা চাষের পদ্ধতি হচ্ছে সেরিকালচার, কৃষি উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে হর্টিকালচার, খড় পানিতে উত্তম ফেনা দেয় ডিটারজেন্ট, এগুলো সবই দৈনন্দিন বিজ্ঞান থেকে করা। লেড অ্যাসিডেট যে রোগের ওষুধ চর্মরোগের জন্য ব্যবহার করা হয়। গো বসন্ত বা গরুর যে বসন্ত রোগ হয়, সেটা কোন ভাইরাসের কারণে হয়? সেটা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাসের কারণে হয়ে থাকে। তো এটা ছিল আমাদের টোটাল ক্লাসের আলোচনা। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখবো, সুপার সাজেশন। এই টপিকগুলো পড়লে, এখানে দুইটা পেজ আছে, দুইটা পেজের যে টপিকগুলো আছে, দুইটা পেজে টপিকগুলো পড়লে আশা করা যায় যে গুচ্ছের জন্য যে সাধারণ জ্ঞানগুলো, এগুলো সবই কভার হয়ে যাবে। তো প্রথমে দেখো, বলতেছে ডিপ কালার ব্যবহার করি, বাংলাদেশের জাতীয় বিষয় বলি, এটা একদম প্রথমে এখান থেকে কোশ্চেন আসবে, প্রথমে দেখেছো তোমরা। জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন, প্রাচীন ইতিহাস, আদি পর্ব থেকে একদম পাকিস্তান আমল পর্যন্ত পুরাটার প্রাচীন ইতিহাস। খেলাধুলা, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, ইসরায়েল ফিলিস্তিন ইস্যু থেকে আসে নর্মালি গুচ্ছে। বিভিন্ন চুক্তি, কনভেনশন, বিপ্লব, যুদ্ধ, বিভিন্ন সম্মেলন, নারী বিশ্ব সম্পর্কিত, বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এটা হচ্ছে বিডি অ্যান্ড ইন্টারন্যাশনাল। এই লেখাটা কি, কালারটা বোঝা যাচ্ছে? এই কালারটা কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতেছি না, বোঝা যাচ্ছে আশা করি। বিডি অ্যান্ড ইন্টারন্যাশনাল, ওকে। এই কালারটা বেশি লাইট হয়ে গিয়েছে আমার, এই কারণে সমস্যা হতে পারে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাস, এর আগে এই টপিক থেকে কম হতো, বাট এখন হবে, যেহেতু আওয়ামী লীগ সরকার এখন নাই। মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোশ্চেন অবশ্যই আসবে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমি হচ্ছে আরেকটু ডিপ কালার ব্যবহার করি। দেখো, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গ্রন্থ, উক্তি, তত্ত্ব, এর সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিটা তোমরা অবশ্যই অ্যাড করে নিবে। দৈনন্দিন বিজ্ঞান, এর সাথে হচ্ছে মানসিক দক্ষতা আমরা দিয়ে দিব, মানসিক দক্ষতা মানে আইকিউ, এটা গুরুত্বপূর্ণ। কম্পিউটার বিজ্ঞান, বিভিন্ন পরিভাষা, বিভিন্ন বৈজ্ঞানিক পরিভাষা, রাজনৈতিক পরিভাষা, সবকিছু। মৌলিক বিষয় বলি, আচ্ছা, এখানে কম্পিউটার দৈনন্দিন বিজ্ঞানের সাথে মানসিক দক্ষতা দিলেও হয়, আবার এখানে গণিতের সাথে মানসিক দক্ষতা এখানে আছে, সরি, এখানে দিতে হবে না, মানসিক দক্ষতা এখানে দিতে হবে না, ওইখানে লেখা আছে, তার মানে আমার এটা দরকার নাই। এটা আলোচনা হয়েছে। এবার মৌলিক বিষয়াবলী থেকে একটা দুইটা কোশ্চেন আসবে, বা তিনটা চারটাও আসতে পারে, এর জন্য এটা ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে। গাণিতিক সমস্যা, মানসিক দক্ষতা, পদক পুরস্কার সম্মাননা,
তারপর হচ্ছে বেসিক অর্থনীতি, মানে মৌলিকের পাশে পাশে তোমার হচ্ছে বেসিক অর্থনীতি দেখতে হবে, একটু ডিফারেন্ট ভাবে দেখতে হবে। যেমন কম্পিউটার বিজ্ঞান মৌলিকের পাশাপাশি দেখতে হবে। এই যে কম্পিউটার বিজ্ঞানের কথা মনে হয় এখানে বলা হয়েছে, এই যে কম্পিউটার বিজ্ঞান মৌলিকের পাশাপাশি এটা দেখতে হবে, তেমনি বেসিক অর্থনীতি মৌলিকের বাইরে এসে দেখতে হবে। বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চল সারা বিশ্বের সংবিধান, গতবার সংবিধান থেকে হয়নি তার মানে এটা নিয়ে বছরও হবে না, অবশ্যই হবে। সংবিধান, নির্বাচন, গণভোট, ঠিক আছে, পুরোটা অ্যাড করে নিও। তারপরে হচ্ছে বিভিন্ন বিভিন্ন ভূপ্রকৃতি, সারা বিশ্বের বিভিন্ন ভূপ্রকৃতি সেটা নিয়ে আসবে। নদ নদী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, হ্রদ, শৈলশিরা, দ্বীপ উপদ্বীপ প্রণালী, এগুলো থেকে হবে। এবং সর্বশেষ সাম্প্রতিক, স্টার দিয়ে লেখো সাম্প্রতিক। সাম্প্রতিক এখানে সেভাবে লেখা নাই, সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ, না লেখা হয়েছিল তো মনে হয়। এখানে কি সাম্প্রতিক লেখা হয় নাই? সাম্প্রতিক কোনো কারণে মনে হয় মিস হয়েছে, তো সাম্প্রতিক আমি এখানে লিখে দিয়েছি। সাম্প্রতিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সাম্প্রতিক ইম্পর্টেন্ট। তো সাম্প্রতিকের মধ্যেই যে এখন গণভোট, নির্বাচন, সংবিধান সংশোধন, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কয়টা রাজনৈতিক দল আছে, এগুলো গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমরা পড়বে, আশা করা যায় এর মধ্যেই তোমার গুচ্ছের কোশ্চেনগুলো হয়ে যাবে। তো ধন্যবাদ তোমাদেরকে পুরো ক্লাসটা করার জন্য, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গুচ্ছের জন্য এখন কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। আমাদের জিএসটি কোর্সে যারা ভর্তি হয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ, রেগুলার স্টুডেন্ট তো আছোই, এবং যারা ভর্তি হওনি ইতোমধ্যে তোমাদের কাছে এই তথ্যটা পৌঁছে যাচ্ছে, তোমরা ভর্তি হয়ে যাও, খুব সুন্দর একটা প্রিপারেশন হবে আমাদের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।